স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতেই সুরাসুর। এই চরণ কয়েকটি মানবতাবোধের যে জাগরণ, এখানে বিশ্বভ্রাতৃত্ব, মানুষের যে মৈত্রী, মানুষের যে বন্ধন, পরস্পরের যে সম্পর্ক, মানুষের প্রতি মানুষের যে ভালো লাগা, মানুষের প্রতি মানুষের যে কর্তব্য দায়িত্ব, এগুলো স্মরণ করিয়ে দেয় আমাদের। আমরা সেই কবি বাড়িতে প্রবেশ করেছি। এখানে আমরা দেখছি যে আমাদের সেই মহান কবি শেখ ফজলুল করিম, সাহিত্য বিশারদ, কাব্য রত্নাকার, নীতিভূষণ। জন্ম 16 এপ্রিল 1883 খ্রিস্টাব্দ, মৃত্যু 28 সেপ্টেম্বর 1936 খ্রিস্টাব্দ। পিতা মরহুম আমিরুল্লাহ সর্দার, কাকিনা, কালীগঞ্জ, লালমনিরহাট। তার যে প্রস্তর ফলকটি রয়েছে তার সমাধিতে এখানে আমরা আরেকটি সমাধি। কবির সহধর্মিণী মরুমা বশিরুন্নেসা খাতুন, জন্ম এখানে উল্লেখ করা নেই। মৃত্যু রয়েছে 10 নভেম্বর 1964, কাকিনা, কালীগঞ্জ, লালমনিরহাট। সহধর্মিণীর উদ্দেশ্যে লেখা এখানে একটি ফলক রয়েছে, সেটি আসলে আমরা অনেকেই জানি না, বা এখানে আসলে পরেও আমরা কবি বাড়ির ঠিক স্ট্রাকচার বা তার যে বসবাসের ঘরগুলি আছে সেদিকে আমাদের বেশি নজরটা পড়ে। এখানে আসলে এই যে পারিবারিক যে একটি আমরা কবরস্থান দেখতে পাচ্ছি, এখানে বেশ কয়েকটি সমাধি আমরা লক্ষ্য করছি। কবির যে সমাধি সেটি আমরা আপনাদেরকে দেখালাম, আপনারা দেখেছেন। সহধর্মিণীর উদ্দেশ্যে যে লেখাটি রয়েছে প্রস্তর ফলকে, সেটিতে কি লেখা রয়েছে সেটি একটু আমরা জানবো। জানলে সেটি আমাদের জন্য একটি ভালো লাগা। পথে চলে যেতে যেতে হলো পরিচয়, চার চোখে সেই দিন প্রথম মিলন, তারপর সুখ দুঃখ, আশা নিরাশায় মাস গেল, বর্ষা গেল, ফুরান জীবন। নবরাজ্যে নবভাবে হয় যদি দেখা, ফুটিবে কি প্রাণী বৃক্ষে শুভ্র শেফালিকা। কবি শেখ ফজলুল করিম তার সহধর্মিণীর উদ্দেশ্যে এইটাই আমরা দেখছি যে এখানে তিনি এই কথাগুলি তার স্ত্রীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। এই কথাগুলির মধ্যে একটা শক্তি রয়েছে, একটা আমরা এখানে চিরন্তন যে জীবনের যে পরিণতি, পথে চলতে চলতে দেখা হয়ে যাওয়া, সুখ দুঃখ, আশা নিরাশায়, বর্ষা, আমরা আমাদের জীবনের যে যে বৈচিত্র্য, ঋতু বৈচিত্র্য, সেগুলো পাড়ি দিয়ে আমরা এই জীবনের নবরাজ্যে বিভিন্নভাবে নিজেদেরকে দেখতে পাই। সেটি বলছে যে আমাদের যে প্রাণটি, সে বৃক্ষ আমাদের অনেক কিছু ধারণ করে, এবং জীবন বৃক্ষে আমরা নানান ধরনের যে জীবনের উপাদানগুলি পাই। কবি সেগুলিকে বলছেন ফুল, বিশেষ করে কবির ভালো লাগা একটি ফুল শেফালিকা, মানে শেফালি ফুল। তো আমরা এখানে দেখছি তার চারদিকের যে পরিবেশ, সেটি আমরা দেখছেন আপনারা। এখানে রয়েছে তার জ্ঞাতি গোষ্ঠী যারা ছিলেন তাদের এখানে বাসাবাড়ি রয়েছে। পাশে একটি পুকুর রয়েছে, আমরা দেখছি পুকুরে বর্ষাকালে এটি পূর্ণ থাকে, ভরা থাকে। এখানে এই মুহূর্তে আমরা দেখছি যে বেশ একটি সবুজ বৃক্ষের ছায়া সুনিবিড় একটি স্থান কবির বাড়িতে। এখানে শীতের ঠিক একটি মানে আমাদের যে ডিসেম্বর, সেই ডিসেম্বরে এই অঞ্চলগুলিতে যে শীতের যে প্রকোপ, তারপরেও আজকে রোদ রয়েছে, সাধারণত কুয়াশা থাকে। তো আমরা সেগুলো দেখতে পাচ্ছি। আপনারা লক্ষ্য করবেন যে এখানে সেই বাড়ি এখানে প্রাচীন নয়, এখানে আসলে আধুনিক বাড়ি বলা চলে এটা। এবং এর মধ্যে আমরা দেখছি যে অনেকের তাদের পারিবারিক অনেক সদস্যের মৃত্যু হয়েছে, যার ফলে আসলে এগুলি যত্নের পরে রয়েছে। আমি যতটুকু জেনেছিলাম যে কবি শেখ ফজলুল করিমের যে অনেক কীর্তি, সেই কীর্তিগুলি আসলে একখানে নেই, অনেক কিছু জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে। তার নামে একটি গ্রন্থাগার রয়েছে, সেই গ্রন্থাগারে তার নিজে পঠিত বইগুলি রয়েছে, তার সংগ্রহ অত্যন্ত দুর্লভ কিছু পুস্তকও সেখানে রয়েছে, সেগুলি আমরা জেনেছি। আমরা এখন সামনের দিকে অগ্রসর হচ্ছি। কবি বাড়ি, অর্থাৎ কবি যেখানে নিজে বসতেন, লিখতেন, সেগুলি একটু আমরা সেখানকার একটি জানালা খোলা রয়েছে, এবং এখানে তার সম্পর্কে একটি সংক্ষিপ্ত তার জীবনী বা একটা বিবরণী রয়েছে, সেটিও আমরা দেখবার চেষ্টা করব। এখানে আমরা দেখছি কবি বাড়ি।
কবি বাড়ি এটা আমরা দেখছি। এই যে সাধারণভাবে এখানে কবির ব্যবহারী জিনিসপত্র এগুলি আমরা আসলে তারারুদ্ধ রয়েছে। আমরা জানালা দিয়ে আমাদের ক্যামেরা দিয়ে শুধু দর্শক আপনারা দেখছেন যে এখানে কবির ব্যবহৃত চেয়ার রয়েছে, ইজি চেয়ার রয়েছে। এখানে কিছু আমরা রেকর্ড দেখতে পাচ্ছি। রেকর্ডারটি এর আগে টেবিলের উপরে আমি দেখেছিলাম, এখন যে এটা সেই চির যে আমাদের মাইক্রোফোন, সে মাইক্রোফোনটা এখানে আমরা দেখতে পাচ্ছি না। এটি হয়তো অন্য কোনো স্থানে হয়তো এখানে এটা রাখা হয়েছে। এখানে আমরা কবির চেয়ার, কবি যে চেয়ারে বসতেন সে চেয়ারে যেখানে একটি রয়েছে ওখানে একটি রয়েছে, এবং কবির যে ওই উপরে রয়েছে একটি আমরা দেখছি যে একটা ছবি রয়েছে, আলোকচিত্র রয়েছে। হ্যাঁ, এখানে একটি শোকেস রয়েছে, তার ব্যবহৃত কলমগুলি যে আমরা হাতের আমাদের আমরা দেখছি এই কক্ষের পূর্ব দিকে। এখানে কবির ব্যবহৃত পানি খাওয়ার বোতল রয়েছে, তাকে নিবেদন করে যে মানে স্মারক, স্মৃতিস্মারক, সেটা আমরা দেখছি। এখানে কবির কলমগুলি রয়েছে। নিচের দিকে এখানে অন্ধকার, আসলে এখানে আমরা পরিবারের সদস্য যারা রয়েছেন বর্তমানে বসবাস করছেন তাদের সাথে আমাদের এখনও কোনো কথা হয়নি। আমরা বাইরে থেকেই এটা নিচ্ছি, একটি হরিণের যে শিং, সেই সময়ের ঐতিহ্যবাহী পরিবারগুলি তাদের যে সভাকক্ষ বা ড্রয়িং রুম সেখানে তারা এগুলি ব্যবহার করতেন। আমরা দেখছি এটি আসলে টিনের, এক সময় ছাদ হয়তো ছিল, টিনের যে চাল উপরে রয়েছে সেগুলি আমরা আসলে স্পষ্টভাবে দেখানোর সুযোগ পাচ্ছি না। পর্যাপ্ত যে আলোর অভাবে ভিডিও ধারণ করতে আমাদের আসলে একটু কষ্ট হচ্ছে। অনেক কিছুই হয়তো বিচ্ছিন্নভাবে রয়েছে। তো কবির এই বসবার জায়গাটি শুধু আপনাদেরকে দেখানো গেল, তবুও অস্পষ্ট। আমরা চেষ্টা করছি সামনের দিকে গিয়ে যদি আরও। শুধু দর্শক আপনারা এখানে দেখছেন কবি শেখ ফজলুল করিমের জীবনী ও সংক্ষিপ্ত তথ্য। কবি শেখ ফজলুল করিম 1882 খ্রিস্টাব্দের 14 এপ্রিল লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার কাকিনা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মাত্র 12 বছর বয়সে তার লেখালেখির সূত্রপাত ঘটে। এই বয়সেই সরল গদ্য বিকাশ নামে একটি শিশু পাঠ্য কবিতার বই প্রকাশ করেন। তার উল্লেখযোগ্য রচনাসমূহ হলো তৃষ্ণা, মানসিংহ, পরিত্রাণ, ভগ্নবীণা বা ইসলাম চিত্র, লাইলি মজনু, পরশমণি, হজরত জীবনী, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, মানিক জোর, রাজর্ষি, মহিমা রঞ্জন, মাথার মণি, পয়গম্বরের কাহিনী, পান্থশালা, পথ ও পাথেয়, চিন্তার চাষ, রাজর্ষি ইব্রাহিম, প্রেমের স্মৃতি, প্রতিদান, কান্তনামা, কমলা দেবী ইত্যাদি। কবিতার কাচারি ঘরের স্থাপন করেছিলেন একটি প্রিন্টিং প্রেস। তদানীন্তন রঙ্গপুর জেলার প্রথম পত্রিকা বাসনা তার সম্পাদনায় উক্ত প্রেস থেকে মাসিক প্রকাশিত হতো। তিনি বিভিন্ন সময়ে বাংলার শেক্সপিয়ার, নীতিভূষণ, সাহিত্য বিশারদ, কাব্যরত্নাকার, কাব্যভূষণ ইত্যাদি উপাধিতে ভূষিত হন। পথ ও পথেও, চিন্তার চাষ ইত্যাদি গ্রন্থের জন্য তিনি রৌপ্য পদক প্রাপ্ত হন। মাত্র 54 বছরের স্বল্প জীবনকালে কবি মোট 58টি প্রকাশিত ও অপ্রকাশিত গ্রন্থ রচনা করেন। 1936 খ্রিস্টাব্দে 28 সেপ্টেম্বর কবি পরলোক গমন করেন। তাকে নিজ বাসভবনের সামনে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। বর্তমানে কবির পরিবারের সংগ্রহে রয়েছে তার বসার চেয়ার, বিশ্রামের খাট, দোয়াত, কলম, টুপি, কাঁসার গ্লাস, থালা, 3টি মেডেল, স্বহস্তে লেখা 2টি ডায়েরি, একটি কুর্তা ও কয়েকটি বোতাম, তার দাড়ির কিছু অংশ ইত্যাদি। তথ্য এখানে রচিত হয়েছে, মানে তথ্যের বিন্যাস ঘটানো হয়েছে। তথ্যের অর্থাৎ কবির যে পরিবার রয়েছে তাদের এটা রচিত। তো আমরা দেখেছি যে অসংখ্য পুস্তক এবং বিভিন্ন ধরনের চিন্তাশীল গ্রন্থ রচনা করার পরেও কিন্তু এই কবির সবগুলি কিন্তু এখনও সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি, কিংবা বিভিন্ন গ্রন্থাগারে সংরক্ষিত হয়নি, বা কিছু কিছু রয়েছে সেগুলি আসলে প্রায় স্বল্প পরিচিতি লাভ করেছে, আমরা অনেকেই জানি না। সেগুলি নিয়েও কিছু কিছু গবেষক খণ্ডিত কাজ করেছেন, সেগুলি আমরা জানি। কিন্তু এই কবি তার এই যে আমরা দেখছি রঙ্গপুর জেলার প্রথম পত্রিকা বাসনা তার সম্পাদনায় উক্ত প্রেস থেকে তার নিজস্ব যে একটি প্রেস ছিল বাড়িতে,
সাহিত্য ক্ষেত্রে বা চিন্তার ক্ষেত্রে, তার লেখালেখির ক্ষেত্রে তিনি বিশাল মাপের একজন ব্যক্তিত্ব, একজন লেখক, একজন কিন্তু তিনি আসলে বিশ্বব্যাপী মানবতার যে বাণী সেটার জন্য পরিচিতি লাভ করেছেন। দর্শক, আমরা এতক্ষণ কবির যে কাচারি ঘর ছিল বা কাচারি বাড়ি যেটা বলে, সেখান থেকে কিছু সংক্ষিপ্ত একেবারে একটি ভাষা এখানে একটি উপস্থাপনা আপনাদের জন্য আমরা তৈরি করছি। এই উপস্থাপনার মধ্য দিয়ে আমরা আমাদের প্রাণের যে বাণী, আমাদের আত্মার বাণী, কোথায় স্বর্গ কোথায় নরক, প্রবলতা বহুদূর মানুষের মানুষ স্বর্গ নরক মনুষ্য দেশে এসো, এই মহান বাণী নিয়ে যে বিশ্ব সভ্যতা, এই মহান বাণী নিয়ে যে মানুষের সাথে মানুষের সম্পর্ক, বাংলাদেশ যে মানবতার নেতৃত্বে রয়েছে, সেই নেতৃত্বের জায়গায় এখানে যে শিল্পবোধের, এখানে যে মনুষ্যত্বের, এটা অসাম্প্রদায়িকতার যে চেতনার একটি আমরা দেশ বলে গর্ব করি, অহংকার করি। কবি তার চরণের মধ্য দিয়ে, তার কবিতার মধ্য দিয়ে, তার কাব্যচর্চার মধ্য দিয়ে সেই জিনিসটি কিন্তু বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে দিয়েছেন। আজকে সেই কবির আঙিনায় আমরা দাঁড়িয়ে আপনাদেরকে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা দেওয়ার চেষ্টা করছি। শুধু দর্শক, বিস্তারিত জন্য আমরা পরবর্তীতে কখনো সুযোগ পেলে আমরা বিশেষ করে তার ব্যবহৃত যে জিনিসপত্রগুলি রয়েছে সেগুলি, সেখানে একটি মাইক্রোফোন ছিল, আমরা দেখি যে ব্রিটিশ পিরিয়ডে যেগুলি ছিল সেগুলি অনেক জিনিসই এখানে আমরা এখন দেখতে পাচ্ছি না, হয়তো সেগুলি অন্যত্র রয়েছে, স্মরণ সিস্টেম রয়েছে। আর কবি পরিবারের সদস্য সংখ্যাও এখানে খুব একটা বেশি অবস্থান করে না, যার ফলে হয়েছে যে এগুলি আসলে বর্তমানে কারা সংরক্ষণ করছে, কোথায় সংরক্ষণ করছে, এই তথ্যগুলি আমরা নিতে পারিনি। পরবর্তী সময়ে আমরা বিস্তারিত একটি ধারণা নেওয়ার মতো, একটি পরিষ্কার স্পষ্ট একটি ধারণা নেওয়ার মতো আমরা কিছু এখানে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। শুধু দর্শক, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।